আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের এই আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত বছরের 5ই আগস্টের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক একটা রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে যাচ্ছে। সবশেষ ওসমান হাদির উপর হামলা এবং তার মৃত্যুকে ঘিরে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতের লোকসভায় দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির এক বিস্ফোরক রিপোর্ট জমা পড়েছে। ফিউচার অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ নামের এই রিপোর্টটি কেবল একটি সরকারি কাগজ নয়, বরং এটি বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার থমথমে সম্পর্কের একটি এক্সট্রা রিপোর্ট। রিপোর্টে ভারত ও বাংলাদেশের মধ্যকার এলিফ্যান্ট ইন দ্য রুম বা গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে 33টি সুপারিশ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সংসদীয় কমিটির এই রিপোর্টের কারণে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার জন্য মোদী সরকার ভারতের সর্বদলীয় সিদ্ধান্ত পেয়ে গেল। সংসদীয় কমিটির এই রিপোর্টে বাংলাদেশের দাবির প্রেক্ষিতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সিদ্ধান্তই উঠে এসেছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, কমিটির এমন অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না, বরং এই রিপোর্টের ফলে ভারতের সংসদে প্রতিনিধিত্বকারী সব দলই মোদী সরকারের সিদ্ধান্তের পক্ষেই কথা বলল। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের 5ই আগস্ট থেকে হাওয়া বদলে যাওয়ায় ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাংলাদেশের জেনজিকে বাগে আনতে বেশ কিছু কৌশলী সুপারিশও করা হয়েছে। আর এই হাওয়া বদলের কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মাঝখানে এখন তৃতীয় এবং চতুর্থ পক্ষ হিসেবে হাজির হয়েছে পাকিস্তান ও চীন। বাংলাদেশে এই দুই দেশের সামরিক তৎপরতার উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে প্রতিবেদনে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির নেতৃত্বে আছেন কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর। তার নেতৃত্বে কমিটি গত বৃহস্পতিবার বাংলাদেশ বিষয়ে ভারতের লোকসভায় প্রতিবেদনটি জমা দেয়। রিপোর্টে দিল্লিকে 33টি সুপারিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কূটনীতির ভাষায় এলিফ্যান্ট ইন দ্য রুম বা আসল একটি ইস্যু হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তারপর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের ক্ষেত্রে এটি সবচেয়ে আলোচিত ইস্যু। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 2 দফা নোট ভার্বাল দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য হলো, এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে তেমন কোনো সন্তোষজনক আনুষ্ঠানিক জবাব বাংলাদেশ পায়নি। এমন প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টটি শেখ হাসিনা সম্পর্কে কি বলছে তা বেশ গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনটি পড়লে মনে হবে ভারত তাকে ফেরত দেওয়ার চেয়ে বরং সভ্যতাগত মূল্যবোধ নিয়ে বেশি চিন্তিত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল এই কমিটি। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে প্রথমে দেশটির সংসদ, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি আগেই সায় দিয়েছিল। কিন্তু নতুন বাস্তবতায় বৃহস্পতিবার সংসদীয় কমিটি আবারও ভারত সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ভারতের সভ্যতাগত আদর্শ এবং মানবিক ঐতিহ্যের অংশ। তার মানে হলো, মেহমানকে বিপদকালে দরজা দেখিয়ে বের করে দেয়া ভারতের সংস্কৃতিতে নেই। এমনকি শশী থারুর শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়ার বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক এবং অপ্রীতিকর বলে মন্তব্য করেছেন। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, সংসদীয় কমিটির এই অভিমত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বাড়তি স্বস্তির কারণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। গত মাসে শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর জন্য বারে বারে তাগাদা দিচ্ছে। বাংলাদেশ সরকারের পাঠানো কূটনৈতিক চিঠির প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো পর্যন্ত এর জবাব দেয়নি। এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিল্লিতে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গে ভারত সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কবে দেশে ফিরবেন সেটা তার একক সিদ্ধান্ত। ভারত সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না।
বিদেশমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছিল শেখ হাসিনাকে ফেরাতে কোনোভাবেই রাজি নয় ভারত সরকার। তবে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সিদ্ধান্তের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। কমিটির অভিমতের ফলে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত এখন শুধু আর ভারত সরকারের বিষয় রইল না, প্রথম সারির সব দল কার্যত আওয়ামী লীগ নেত্রীকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে ফের সিলমোহর দিল। গত বছরের 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন সর্বদলীয় বৈঠকে ভারত সরকারের তরফে বাংলাদেশের পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশ ত্যাগের কারণ ব্যাখ্যা করা হয়। সেই বৈঠকেই সব দল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়ার সরকারি সিদ্ধান্তে সিলমোহর দেয়। বিদেশ সচিব বিক্রম মিশ্রি অবশ্য কমিটিকে বলেছেন, শেখ হাসিনা ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না। যদিও শেখ হাসিনা মাঝে মাঝে তার পার্সোনাল ডিভাইস দিয়ে অডিও বার্তা ছাড়ছেন, দিল্লি বলছে সেটা তাদের অনুমোদিত নয়। মোদ্দা কথা হলো, বর্তমান প্রেক্ষাপটে তাকে ফেরত দেওয়ার কোনো ইঙ্গিত এই প্রতিবেদনে নেই। ভারতীয় সংসদীয় কমিটি তাদের রিপোর্টে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কমপ্লেক্স অ্যান্ড ইভলভিং অর্থাৎ জটিল এবং বিবর্তিত বলে মন্তব্য করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে ভারত সরকার উদ্বিগ্ন বলে জানানো হয়েছে। শশী থারুর প্রতিবেদনের শুরুতেই ভারত এক বিশাল বড় স্টেটমেন্ট দিয়েছে। তারা বলছে, ভারত এখন বাংলাদেশে 1971 সালের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। মজার ব্যাপার হলো, রিপোর্টে 1971 এবং 2025-এর মধ্যে একটা দারুণ তুলনা টানা হয়েছে। সংসদীয় কমিটি বলছে, 1971 সালে চ্যালেঞ্জ ছিল অস্তিত্ব রক্ষার, একটা নতুন জাতির জন্মের মানবিক সংকট, কিন্তু 2025-এর সংকটটা আরো সূক্ষ্ম এবং সম্ভবত আরো গভীর। তারা একে বলছেন প্রজন্মগত বিচ্ছিন্নতা বা জেনারেশনাল ডিসকন্টিনিউটি। সোজা বাংলায়, বাংলাদেশের নতুন প্রজন্ম বা জেনজির সাথে দিল্লির একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। রিপোর্টে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে, যা বেশ কড়া। যদি ভারত এখনই তাদের নীতি পুনর্মূল্যায়ন না করে, তবে তারা ঢাকাতে কোনো যুদ্ধ ছাড়াই স্রেফ অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। রিপোর্টে ডিজিটাল যুগের রাজনীতিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আগে রাজনীতি হতো পোস্টার আর মিছিলে, এখন সেটা চলে গেছে মোবাইল স্ক্রিনে, যাকে বলা হচ্ছে মিমিফাইড পলিটিক্স। বাংলাদেশের তরুণ প্রজন্ম র‍্যাপ গান, গ্রাফিতি আর ভাইরাল মিমের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছে। নাটক কম করো প্রিয় বা মব রিপাবলিকের মতো ভাইরাল হওয়া বিষয়গুলো ভারত লক্ষ্য করেছে। সেজন্য রিপোর্টের সুপারিশে বলা হয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভুল করে যাতে কোনো ভারতীয়কে বাংলাদেশে পুশিং করা না হয়, সেজন্য একটি যৌথ মেকানিজম তৈরি করা দরকার। আর সংসদীয় প্রতিনিধি দল এবং মিডিয়া এক্সচেঞ্জ বা সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে ফের চাঙ্গা করার কথা উল্লেখ আছে রিপোর্টে। ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট বলছে, পাকিস্তান ও চীনের ভূত এখন ভারতের নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত উদ্বেগের সাথে লক্ষ্য করছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে, যা ভারতের জন্য একটি ডাবল স্কুইজ পরিস্থিতি। বিশেষ করে কয়েকটি প্রজেক্ট ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এগুলো হলো পেকুয়া সাবমেরিন ঘাঁটি, মোংলা বন্দর ও লালমনিরহাট বিমান ঘাঁটি। চীনের সহায়তায় এই প্রজেক্টগুলো ভারতের চিকেন স্নেক করিডোরের খুব কাছে হওয়াতে দিল্লি বেশ টেনশনে আছে। কয়েক দশকের শীতলতার পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন মেরুকরণ এবং ছাত্র নেতাদের অনেকের ভারত বিরোধী বা সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য দিল্লিকে চরম ক্ষুব্ধ করেছে। প্রতিবেদনের সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশের মাটিতে যেন চীন ও পাকিস্তানের মতো বিদেশি শক্তি সামরিক পদচিহ্ন না থাকে, তা কড়াভাবে মনিটর করতে হবে। পাশাপাশি ভুল তথ্য বা ভারত বিরোধী ন্যারেটিভ মোকাবেলার জন্য নতুন ব্যবস্থা নিতে হবে। দর্শক, ভারতের এই রিপোর্ট থেকে একটা বিষয় পরিষ্কার, তারা বাংলাদেশ ইস্যুতে নতুন কৌশলগত পথে হাঁটা শুরু করেছে। কারণ হাওয়া বদলেছে। একদিকে ভারত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, আবার ঢাকার নতুন শক্তির সাথেও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। সম্পর্কের এই ঘোলাটে পানিতে পাকিস্তান ও চীন তাদের বড় বড় জাল ফেলছে, যা দেখে দিল্লির টেনশন বাড়ছে। ভারতের একজন বিশ্লেষক বলছেন, ভারত আর বাংলাদেশের সম্পর্কটা হলো সেই পুরনো ডাল ভাতের মতো, যতই বিরিয়ানি বা
চাইনিজ খাওয়ার শখ হোক না কেন, পেট ভরাতে সেই ডাল ভাতই লাগে। তবে সমস্যা হলো ডালটা এখন একটু বেশি পাতলা হয়ে গেছে আর ভাতটা হয়ে গেছে শক্ত। এখন দেখার বিষয় শশী থারুরের এই 33টি দাওয়াই দিয়ে এই সম্পর্ক কতটা সুস্বাদু হয়। গতকালের পোস্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি ব্যাপারে কথা বলবো। এখন বাংলাদেশ সম্পর্কে শশী থারুরের যে সংসদীয় কমিটির রিপোর্ট যেটা হাতে পড়েছে নরেন্দ্র মোদীর, হাতে পড়ার পর নরেন্দ্র মোদী একটাই কথা বলেছেন যে উসি ভাষা মে জবাব দেনা পারেগা। এখন এই বাংলাদেশের নামটা উনি করেন না, যেমন পাকিস্তানের নাম করেন না, বাংলাদেশের নামও করেন না। মানে এতটাই ভেতরে ঘৃণা যে বাংলাদেশের নাম করেন না। এখন সেক্ষেত্রে এখন প্রাথমিকভাবে কর্তব্য হলো ভারতবর্ষের, সেটা হচ্ছে যে আমাদের ওখানে যেটা যে হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে, তাদের যে কর্মীরা রয়েছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা। অলরেডি 3টে ডেপুটি হাই কমিশন, সম্ভবত যশোর, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম, এই 3টে ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে। আজকে হাদির যে আপনার জানাজা হচ্ছে, সেখানে দেখলাম লক্ষ লক্ষ মানুষ। এবং ওই জুলকার নাইম বলে এক ভদ্রলোক আছেন যিনি আল জাজিরায় কাজ করেন, তিনি কাজ কতটুকু করেন তা আমি জানি না, তিনি কাজের থেকে বেশি তিনি বাংলাদেশ সংক্রান্ত খবরাখবর নিয়ে বেড়ান। তিনি এখন ওই ইলিয়াস আর পিনাকির মতো তিনিও এখন লেগে গেছেন ভারতবর্ষে কি করে উত্তপ্ত করা যায়। এখন ভারতবর্ষের বিপক্ষে যত রকম কথাবার্তা বলা যায় তত রকম কথাবার্তা উনি বলছেন। তা ওনার আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম, সেখানে উনি লিখেছেন যে এই জানাজার পরেতে একটা বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং এখান থেকে উন্মত্ত জনতা একেবারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে পারে। মানে যদিও এরা করতো না, এদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হলো যে তোমরা এবার করো। এক্ষেত্রে আমাদের এখানে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বর্ডারগুলো তো টাইট করা আছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে যা কখনো হয়নি, আজ যেটা হলো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, বিদেশ মন্ত্রক থেকে তো চিঠিপত্র যাই, প্রতিরক্ষা মন্ত্রক থেকে আপনাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে একটি চরম পত্র পাঠানো হয়েছে। চরম পত্র মানে প্রতিরক্ষা দপ্তরের চরম পত্র মানে সেটাকে জার্মান ডেথ ওয়ারেন্ট। এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে ভারতবর্ষ। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যদি অবিলম্বে আমাদের সুরক্ষিত না রাখা হয় আমাদের সীমানা এবং আমাদের কূটনৈতিক ব্যক্তি তাদেরকে যদি সুরক্ষিত না রাখা হয় তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। পরিষ্কার এই ভাষায় লিখে দেওয়া হয়েছে। আরো লেখা হয়েছে সেটা আমি জানতে পারিনি, কিন্তু এই লেখাটুকু হয়েছে ডেথ ওয়ারেন্টে যে বাংলাদেশের হাই কমিশনের কর্মী এবং হাই কমিশন যদি অক্ষত না থাকে আর যদি মানে আমাদের সীমান্ত সুরক্ষিত না থাকে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এটা পাকিস্তানকেও দেওয়া হয়েছিল। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, অন্তত প্রতিরক্ষা দপ্তরের এই চিঠিটাকে তো বার্তা দেবেন। যদি না আপনাদের এখন আপনাদের তো কোনো কিছুই তো খোলাখুলি বলা হয় না। আপনাদের যে স্বরাষ্ট্র প্রতিরক্ষা উপদেষ্টা বা স্বরাষ্ট্র, আপনার প্রতিরক্ষা তো নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা যা সম্ভবত জাহাঙ্গীর আলম চৌধুরী,
তার তো হাজার পদত্যাগ চাইছে, সে তো পদত্যাগ করবে না, সে নির্লজ্জ ব্যক্তি। তিনি এই খবরটি বলবেন কিনা, আর মোহাম্মদ ইউনূস যিনি একটা সাদা টুপি পরে, আজকে তাকে পুরো শকুনের মতো লাগছিল, একটা প্রশান্তি মুখ তো ঝুলে গেছে দুশ্চিন্তায়, কিছু ভালো ভালো কথা বললেন, কিন্তু হাদির পেছনে আসল আসল চক্রান্তটা কে করেছে, তার পেছনে নিশ্চয়ই ইউনূসের হাত রয়েছে, এটা আগাম বলে দিলাম। ইউনূস একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে বলবে যে আমাদের দেশ এখন সুরক্ষিত নয়, এখন নির্বাচন সম্ভব নয়, কারণ এমনি জামাত নির্বাচন চাইছে না। জামাত বলছে নির্বাচন ছাড়াই যদি আমরা এখন লুটেপুটে খেতে পারি, তাহলে নির্বাচনের দরকার কি, এখন নির্বাচন থাক। এই অবস্থায় যে চিঠিটা গেছে, সেই চিঠিটা কিন্তু অনেক মারাত্মক, কারণ প্রতিরক্ষা দপ্তর কখনো এই ধরনের চিঠি পাঠায় না। এটা বোধহয় ইতিহাসে এই বোধহয় প্রথম হলো। আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই, যে ছবিটা ইন্ডিয়া ওয়ার জোন বার করেছে। এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশের ছবি, যে বাংলাদেশ দেশটা হচ্ছে তার ম্যাপ। তারপরে যেটা করা হয়েছে সেই ছবিটার, এটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের এই ডান দিকে দেখছেন, এইখানে সমস্ত বাঁদিকে এখানে হচ্ছে আপনার ঝাড়খণ্ড আছে, বিহার আছে, উড়িষ্যা আছে এইদিকে, আর এদিকে পুরো 7 সিস্টারটা আছে, এইখানটা সবুজ যেগুলো দেওয়া আছে। এখানে আসাম, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, যা যা আছে সব নিয়ে নেবে। তো এগুলো তো ভারত বরদাস্ত করবে না, সারা পৃথিবী দেখছে, বরদাস্ত করবে না। এখন আমাদের এখানে 7 সিস্টার এবং সীমান্ত অঞ্চলগুলোতে সমস্ত ট্রেনিং চলছে, প্যারা এসএফ এর ট্রুপ ড্রাইভিং ট্রেনিং চলছে। এই প্যারা এসএফ এর ছবি এইখানে দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে প্যারা এসএফ এর ছবি, প্যারা এসএফ এর হচ্ছে প্যারা এসএফ, আর এই হচ্ছে ডাইভিং এর সমস্ত ছবি। এগুলো সমস্ত চলছে, তার মানে অ্যাকশনটা হয়তো খুব শিগগিরই হবে। এখন আপনাদের মনের মধ্যে, আপনাদের এই যে যারা সমস্ত সোশ্যাল মিডিয়া চালান এবং যারা সংবাদপত্র চালান, যারা আম জনতা, তারা মনে করে যে ও ভারতবর্ষ কিছু করবে না, ভারতবর্ষ করতো না। কিন্তু ভারতবর্ষকে আপনারা এমন কোণঠাসা করে দিয়েছেন যে ভারতবর্ষকে না করলে আর উপায় নেই। একটা হিন্দুকে আপনারা মেরে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দিলেন, এরপরে আপনারা আর কি বলবেন? আজকে যে সকালবেলা আনন্দবাজারটা দেখিয়েছি, আনন্দবাজারটা খুলে প্রতিটা পাতায় দেখিয়ে দিয়েছি, পড়ে আমি শুনিয়ে দিয়েছি যে বাংলা সম্পর্কে তাদের মানে মানে কি ভাবছে মানুষ। সম্পাদকীয় তো পরিষ্কার একেবারে স্যাঁতস্যাঁত করে বাংলাদেশের বিরুদ্ধে লেখা হয়েছে। ইনসিডেন্টালি আজকে আমাদের কলকাতায় এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনী ভাষণ দিতে। তাই বললাম না, এখন নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ভাষণকালে তিনি বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ করেননি, কিন্তু তার সামনে যে সমস্ত প্লাকার্ড গুলো ঘুরেছে না, গো ব্যাক অ্যান্ড ব্রিং বাংলাদেশ ফ্রি, এই সমস্ত প্লাকার্ড গুলো তার সামনে ঘুরেছে। কিন্তু দেখতে পাচ্ছেন, মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু অনুধাবন করতে পারছেন যে বাংলার মানুষের মানে মনের কথাটা কি বাংলাদেশ সম্পর্কে।
হিন্দুদের বাংলায় এসে অত্যাচারিত হিন্দুদের সম্পর্কে। ফলে ভোট হচ্ছে এমন জিনিস, আমি আগে বলেছি না, ভোট একেবারে নিজের ভাইকে পর্যন্ত উপেক্ষা করে গদি বসার জন্য। মোদী যতই সৎ মানুষ হোক, যাই হোক, রাজনীতি করছেন তো, তিনি তো রাজনীতি তিনি তো, তার তো রাজনীতি করতে গেলে, তার সিংহাসনটা বসতে থাকতে গেলে তার তো এই প্রয়োজন, কি বলে, ভোটের প্রয়োজন। সেই ভোটটা যদি তিনি না পান, তাহলে পরে তিনি থাকবেন কি করে, রাজ্যপাট সামলাবেন কি করে? তো ফলে তাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে যেটা অন্তত দেশাত্মবোধকে, ভারতে বাংলার মানুষের দেশাত্মবোধকে চাগার দিয়ে দেবে। আর সেই পথটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা। এখন এই যে প্রস্তুতিগুলো চলছে, এবং এই যে চরম পত্রটা যেটা দেওয়া হয়েছে, ডেথ লেটার যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এখন আমাদের প্রাথমিক কর্তব্য সেটা হচ্ছে ওখান থেকে সমস্ত কূটনীতিকদের তুলে আনা। তার ব্যবস্থা নিশ্চয়ই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।